প্রথমবারের মতো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বলেছেন, বক্তব্য রাখার ক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের খেয়াল রাখা উচিত। এখন ভারতবর্ষ হামলা করবে কিনা আমি নিশ্চিত হয়ে বলতে পারি, বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়ার জন্য এবং প্রতিবেশী সবগুলো রাষ্ট্রকে একটা বার্তা দেওয়ার জন্য ভারতবর্ষ বাংলাদেশকে একটা সাহায্য করবে। বাংলাদেশ সত্যিই মনে করছে কিনা যে ভারতের সঙ্গে তার যে কোনো সময় একটা যুদ্ধ লেগে যাবার সম্ভাবনা আছে, কিংবা বাংলাদেশের ভূমি ব্যবহার করে অন্য কোনো তৃতীয় দেশ, ভারত যেগুলো শঙ্কা করে, পাকিস্তান বা চীন ভারতে হামলা চালাতে পারে কিনা। ইউনূসকে এক হাত নিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বাংলাদেশের মোহাম্মদ ইউনূসকে মুখ সামলে কথা বলার পরামর্শ দিলেন মন্ত্রী রাজনাথ সিং। পাঁচজন উপদেষ্টা তাদের রেজিগনেশন লেটার দিয়ে রেখেছেন। ইজ্জত বাঁচানোর জন্য এগুলো এখনো গ্রহণ করছেন না ডক্টর ইউনূস, তবে ঠেকানো যাবে না। এবং আলটিমেটলি যত কথাই বলুক, এই অল ইনক্লুসিভ নির্বাচনের পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্যই এই সেনাবাহিনী প্রত্যাহার হচ্ছে, এবং সেনাবাহিনী প্রত্যাহারের পরে আওয়ামী লীগের আন্দোলন জোরদার হবে, নির্বাচনে যেতে চাই দাবি বেড়ে যাবে, এবং সেই ক্ষেত্রে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে পাবো বলে। সম্মানিত দর্শক, আপনারা যারা দেশের বিভিন্ন ঘটনা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমাদের চ্যানেলে আমরা নিয়মিত নিউজ ভিডিওগুলো ছেড়ে থাকি। তো বেশি কথা না বাড়িয়ে আজকেকার যে মূল ভিডিও সেটা আমরা শুরু করব। তার আগে চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যারা লাইক দেন নাই অবশ্যই লাইক দিবেন, আর কমেন্টে আপনার বক্তব্য জানাই দিতে পারেন। চলুন বেশি দেরি না করে আমরা স্ক্রিনের উপর ভিডিওটা দেখে নিই। প্রথমবারের মতো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বলেছেন, বক্তব্য রাখার ক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের খেয়াল রাখা উচিত। কি খেয়াল রাখা উচিত, কি বিষয়ে খেয়াল রাখা উচিত, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই দুইটা নিউজ, 3টা সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে, আর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই প্রথমবার তিনি বাংলাদেশের সরকার যে বর্তমান প্রধান, অবৈধ প্রধান, তার সম্পর্কে একটা মন্তব্য করেছেন। এখন ভারতবর্ষ হামলা করবে কিনা আমি নিশ্চিত হয়ে বলতে পারি, বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়ার জন্য এবং প্রতিবেশী সবগুলো রাষ্ট্রকে একটা বার্তা দেওয়ার জন্য ভারতবর্ষ বাংলাদেশকে একটা সাহায্য করবে। কারণ আপনারা ধৈর্যের বাঁধ একদম অতিক্রম করে ফেলেছেন। আপনারা ভারতের অখণ্ডতা নিয়ে হুমকি দিচ্ছেন, আপনারা ভারতকে খণ্ড খণ্ড করতে চাচ্ছেন, 7 সিস্টার্সকে আলাদা করতে চাচ্ছেন, শিলিগুড়ি করিডোর, চিকেন নেক, এটার গলা কেটে দিয়ে ভারত তো চেয়ে চেয়ে বসে দেখবে না। আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশে ইউক্রেন মডেল অ্যাপ্লাই করা হবে। ইউক্রেন রাশিয়ার প্রতিবেশী রাষ্ট্র, রাশিয়ার সাথে দীর্ঘদিন থেকে তাদের যুদ্ধ চলমান আছে। ইউক্রেনের সাথে কিন্তু ইউরোপের অনেকগুলা রাষ্ট্রের কানেকশন আছে, মানে বর্ডার আছে। তারা কিন্তু সেই বর্ডারের মাধ্যমে ইউক্রেনে রসদ সহযোগিতা দেয়। রসদ সহযোগিতা বলতে যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম, অর্থাৎ ইউক্রেনের সাপ্লাই লাইন আছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় সহায়তা করেছে, অন্যান্য দেশে সহায়তা করেছে ইউরোপের। তারপরেও কিন্তু রাশিয়া ইউক্রেনকে বিধ্বস্ত করে ফেলেছে, একদম ধ্বংসস্তূপ বানিয়ে ফেলেছে। তাদের কিন্তু সাপ্লাই লাইন আছে, মাথায় রাখবেন। তাদের সাপ্লাই লাইন থাকার পরেও রাশিয়ার সাথে টিকতে পারে নাই, কারণ রাশিয়া পৃথিবীর বৃহত্তর শক্তিধর দেশগুলোর মধ্যে অন্যতম। পৃথিবীর সব থেকে বেশি পারমাণবিক অস্ত্র রাশিয়ার নিয়ন্ত্রণে আছে। ভারতও কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ, ভারতও কিন্তু পৃথিবীর 5টা শক্তিধর দেশের মধ্যে একটা। সেই ক্ষেত্রে বাংলাদেশে যদি ইউক্রেন মডেলে যুদ্ধ হয়, বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র কারা কারা? বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র 3 দিকে ভারত, একদিকে মিয়ানমার, বঙ্গোপসাগর। বাংলাদেশে যদি ভারত হামলা করে, বাংলাদেশের সাপ্লাই লাইনটা কোথা থেকে দেবে? কে সাপ্লাই দেবে? কে রসদ সহযোগিতা দেবে? একমাত্র ওয়ে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর দিয়ে যে একটা জাহাজ পাকিস্তান থেকে, তুর্কি থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসবে, সেই জাহাজ আসার জন্য তো ভারত মহাসাগর কিংবা আরব সাগর এগুলো তো ব্যবহার করতে হবে। বঙ্গোপসাগরের প্রবেশ পথে যে ভারতের ভূখণ্ড আছে, সেইখানে যদি ভারত যুদ্ধ জাহাজ রেখে দেয়, কিংবা ভারতের ঐতিহাসিক বন্ধু রাশিয়া যদি সেখানে যুদ্ধ জাহাজ রেখে দেয়, চীন থেকে আপনারা সহায়তা পাবেন, কিংবা মিয়ানমার আপনাদেরকে সহায়তা করবে? কখনোই না। আপনারা করিডোর দিচ্ছেন আরাকান আর্মিদেরকে, আপনারা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছেন, আর মিয়ানমার আপনাদেরকে সহায়তা করবে, কিংবা মিয়ানমারের ভূখণ্ড ব্যবহার করে আপনাদেরকে রসদ সহায়তা করা হবে? এই ধরনের অলিক স্বপ্ন দেখা বন্ধ করেন। ভারত বাংলাদেশকে শুধুমাত্র নয়, প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্রকে সতর্কীকরণ বার্তা দেওয়ার জন্য হলো বাংলাদেশে একটা, বাংলা ভাষায় বলি, ডলা দেবে। ডলা বুঝেন? ডলা দেবে। এবং এই ডলা থেকে বাঁচার একটা মাত্র ওয়ে আছে। এই ওয়েটা কি জানেন? এই ওয়েটা হচ্ছে গণঅভ্যুত্থান। আরেকটা গণঅভ্যুত্থানের মাধ্যমে এই অবৈধ ইউনুস গংকে এবং মৌলবাদী জিহাদি সাম্প্রদায়িক শক্তিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। এদেরকে বঙ্গোপসাগরে চুবাইতে হবে, বাংলাদেশ থেকে চিরতরে একদম নির্মূল করতে হবে। অন্যথায় ভারত তাদের আঞ্চলিক স্থিতিশীলতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য যে থ্রেট মনে করতেছে, এই থ্রেট থেকে তারা সেফ থাকার জন্য, বাঁচার জন্য একটা ডলা বাংলাদেশকে দেবে। ভারতের অখণ্ডতা নিয়ে আপনারা প্রশ্ন তুলবেন, অখণ্ডতা নষ্ট করে আপনারা ভারতকে খণ্ড খণ্ড করবেন, 7 সিস্টার্স নিয়ে নতুন মানচিত্র প্রকাশ করবেন, সেই মানচিত্র আবার পাকিস্তানি জেনারেলকে আপনি দেবেন, আর ভারত যে আঙুল চুষবে। এটা তো হতে পারে না ভাই। আমার কেন জানি মনে হচ্ছে ইউক্রেন মডেল বাংলাদেশে অ্যাপ্লাই করা হবে, এবং সেটা খুব দ্রুততার সাথে করা হবে। হয়তোবা 3টা সেনা ক্যাম্প যে হয়েছে শিলিগুড়ি করিডোরের আশেপাশে, সেগুলার কোনো কাজ বাকি আছে, সেগুলা ঠিকঠাক মতো সম্পন্ন হোক, এবং 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নটাম জারি করা হয়েছে, আকাশপথ বন্ধ থাকবে। এটা হয়তো একটা পদক্ষেপের অংশ হতে পারে। বাংলাদেশকে একটা ডলা দেবে। 1971-এ
ভারতের 18,000 সৈন্যের আত্মাহুতির মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যেটা বাংলাদেশের বর্তমান প্রজন্মের একটা বিরাট অংশ জানেই না। এই ক্ষেত্রে আওয়ামী লীগের একটা বিশাল ব্যর্থতা ছিল, তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির কাছে, প্রজন্মের কাছে তুলে ধরতে পারেনি। ভারতের অবদানটাও তারা যদি ঠিকঠাক মতো তুলে ধরতে পারতো, সেই ক্ষেত্রে আমার মনে হয় না বাংলাদেশে এত ভারত বিরোধী পেতাত্তার জন্ম হতো। এই জেনজিরা অন্তত পক্ষে ভারত বিরোধী হতো না, কারণ তারা তো একটু হলো বুঝে। এই সমস্যা দূর করতে হলে অবশ্যই ভারতের অবদান বাংলাদেশে তুলে ধরতে হবে, এবং ভারত যে বাংলাদেশকে দখল করতে চায় না, ভারত এবং বাংলাদেশের মধ্যকার কোনো চুক্তি যে ভারতের স্বার্থের পক্ষে কিংবা বাংলাদেশের স্বার্থ বিরোধী, এটা যে তারা বারবার বলার চেষ্টা করে এই জেনজিরা, এই মৌলবাদী জিহাদিরা, এটা প্রমাণ করতে হবে যে ভারত এবং বাংলাদেশের কোনো চুক্তি উভয় দেশের স্বার্থ বিরোধী না, বরং বাংলাদেশের স্বার্থের পক্ষে অনেকগুলো চুক্তি ছিল। ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়াতে বাংলাদেশের 2000 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই বিষয়গুলো আমাদের তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে, আমাদের নতুন প্রজন্মকে জানাইতে হবে যে ভারত আমাদের শত্রু রাষ্ট্র না, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। ভারত যদি বাংলাদেশকে প্রদেশ বানাইতে চাইতো, সেই ক্ষেত্রে 1971-এ সেটা পসিবল ছিল। তারা যদি সৈন্য উইথড্র না করতো, পৃথিবীর কোনো শক্তি ছিল না ভারতের সৈন্য বাংলাদেশ থেকে উইথড্র করে। বঙ্গবন্ধু শেখ মুজিব সেটা করেছিলেন। আমি মনে করি ডক্টর ইউনূসের যে গভর্নমেন্ট এবং বর্তমান যে অবস্থা, যেখানে অলরেডি আপনাদের আগে বলেছি 5 জন উপদেষ্টা তাদের রেজিগনেশন লেটার দিয়ে রেখেছেন, ইজ্জত বাঁচানোর জন্য এগুলো এখনো গ্রহণ করছেন না ডক্টর ইউনূস। তবে ঠেকানো যাবে না, প্রত্যাহার হয়ে যাবে, কয়েকজন প্রত্যাহার করবেন। তবে এই যে সেনাবাহিনী, এই সেনাবাহিনী ডক্টর ইউনূসের যে রেজিম, এর থেকে নিজেদেরকে দূরে নিয়ে যাবেন। দূরে নেবেন কিভাবে? আপনারা জানেন 32 নম্বর ভাঙার সময়ও সেনাবাহিনীকে আমরা পুতুলের মতো দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, এবং সেটা যথেষ্ট সমালোচনা আমি করছিলাম তখন, আপনারা দেখেছেন। সুতরাং নানানভাবে সেনাবাহিনী অনেক ক্ষেত্রে অকার্যকর বা অনেক ক্ষেত্রে অতি কার্যকর হয়েছেন, এবং অতি কার্যকর হতে গিয়ে অনেক সময় ডক্টর ইউনূস, জামাত, বিএনপি এদের পক্ষ নিয়ে কাজ করেছেন বলে মনে হয়েছে। সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এখন 1-11 ভূমিকায় যাচ্ছে কিনা সেটা অনেকেই আলাপ করছেন বিভিন্ন মহলে। তবে আমি এখনো আমি কোনোভাবেই সেনাবাহিনীর কন্ট্রোল ছাড়া নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি না। সেনাবাহিনী এখনো যদিও পরোক্ষভাবে এই কন্ট্রোলে আছে সেনাবাহিনী, কারণ হচ্ছে আপনাদের সময় আছে শেখ হাসিনা পতনের পর ওয়াকার বলেছিলেন ওনার উপর আস্থা রাখতে। তো ওনার উপর আস্থা রাখা, এবং প্লাস উনি যখন বলেছিলেন যে উনি সেনাবাহিনী 1.5 বছর কিছু বলে না, 1.5 বছর কিছু না বলা মানে হচ্ছে নির্বাচন হতে দেওয়া, নির্বাচন হয় কিনা দেখা। বর্তমান সেনাবাহিনীর প্রধান ওয়াকারের শ্বশুরও কিন্তু সেনাবাহিনীর প্রধান ছিলেন, তার পেছনে বিরাট অভিজ্ঞতা ঝুলি আছে, এবং যে সকল সেনাবাহিনীর কর্মকর্তারা শেষ পর্যন্ত ওই 1-11 ভূমিকা অবতীর্ণ হয়েছেন, বা এর সাথে ভূমিকা অবতীর্ণ হয়েছেন, বা জিয়াউর রহমান হয়েছেন, তাদের শেষ পরিণতি, তারা যতটুকু কম আর বেশি জনপ্রিয় হয়েছেন, তাদের শেষ পরিণতি ভালো হয়নি, এটা ওয়াকার খুব ভালো করে জানেন। তাহলে একটি নির্বাচন হতে হলে কিভাবে সুষ্ঠু হয় এবং সুষ্ঠু নির্বাচন দিয়ে সরে যাওয়া যায়, সেটা ওয়াকারের প্রধান বিবেচ্য বিষয় হওয়া প্রয়োজন, এবং সেটা পথে বর্তমান সরকার এগুচ্ছে না বললেই চলে। এখনো বিভিন্ন ইস্যু নিয়ে, নির্বাচনকে ঘিরে বিভিন্ন ইস্যু নিয়ে যে সকল মৌলিক বিষয়, সেই সকল সমস্যা কিন্তু সমাধান হয়নি। যদিও তারা বিভিন্ন মনোনয়নের ঘোষণা দিচ্ছেন, কিন্তু সেগুলো কিন্তু সমাধান হয়নি। আওয়ামী লীগকে নির্বাচনে না আসতে দিয়ে নির্বাচন করা, একটা হচ্ছে যে নির্বাচনে আসবে না, যেমন বিএনপি নির্বাচনে আসেনি, কিন্তু আসতে না দেওয়া আর না আসার ভিতরে ব্যাপক পার্থক্য আছে। এই সবকিছু মিলিয়ে এই সমস্যা কিন্তু সমাধান হয়নি। এই সনদ নিয়ে ঝামেলা সৃষ্টি হচ্ছে, আবার আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিবে না কোন আইনে, এবং যেহেতু নির্বাচনে আসার ক্ষেত্রে আইনত কোনো বাধা দেওয়ার কোনো আসলে যুক্তি নেই বর্তমান সরকারের নির্বাচন কমিশনে। এসব কিছু নিয়ে ঝামেলা শুধু সামনে বাড়বে, এবং বিএনপির ভিতরে প্রচন্ড অন্তর্কলহ আছে। বিএনপির বিভিন্ন জায়গায় আপনারা যে মারামারি হতে দেখছেন, এটা আরো তীব্রতর হবে যদি তারেক রহমান বাংলাদেশে আসে। তারেক যদি বাংলাদেশে আসে, বিএনপির ভেতরে যে আভ্যন্তরীণ কোন্দল, দূরে থাকলে এতটা কোন্দল আসলে প্রকাশ পায় না। তারেক যত কাজ আসবে বা আসার সম্ভাবনা বেড়ে যাবে, এই কোন্দলে বেড়ে যাবে। এটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তারেকের নাই। তাই খালেদা জিয়াকে সামনে রাখতে হবে। খালেদা জিয়া মৃতপ্রায়, অনেকে বলেছেন যে খালেদা জিয়া নির্বাচনে যাবেন কেন, উনি কেন 3 জায়গা থেকে নির্বাচন করছেন, উনি কেন এই বয়সে, উনি কি মানে সুস্থ, ইজ ফিট এনাফ যে উনি পার্লামেন্টে যাবেন, উনি প্রধানমন্ত্রী হবেন। দেখেন, খালেদা জিয়ার একটি ফেস ভ্যালু আছে। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এগুলো ফেস ভ্যালুতে চলে, সকল দল সব ফেস ভ্যালু ছাড়া হয় না। যেমন অতিরিক্ত ফেস ভ্যালুর কারণে বঙ্গবন্ধু এখন শেখ হাসিনার বাবা, আমাদের পিতা নান। এটা শেখ হাসিনার একটা বড় ভুল ছিল যে উনি বঙ্গবন্ধুকে জাতির পিতা থেকে ওনার পিতা বানিয়ে ফেলেছিলেন। সবসময় উনি 75-এর 15 আগস্ট নিয়ে কথা বলতে বঙ্গবন্ধুকে আমাদের পিতার চাইতে, সবার পিতার চাইতে ওনার পিতা মনে করা শুরু করার কারণে শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর ইমেজ আঘাতপ্রাপ্ত হয়েছে। তো যাই হোক, দলগুলো আলটিমেটলি ইমেজেই চলে। খালেদা জিয়ার নির্ভর বিএনপির ভিতরে একটি আপাত ঐক্য এখনো বজায় আছে, যেহেতু তারেক এখনো দলের মূল ব্যক্তি, অন্তত কাগজে কলমে না, মূল ব্যক্তি খালেদা জিয়া। এবং এখন খালেদা জিয়া যদি নির্বাচন না করেন, বিএনপির অবশ্যভাবে ভরাডুবি হবে। সেনাবাহিনী যদি নিরাপত্তা না থাকে, তাহলে কি হবে? বর্তমানে এই এনসিপি জামাতিদের পক্ষে মানুষ ঢল নামবে না। বিএনপি সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন, এটা বলবে না, এবং বিএনপি বলেছে যে তারা আওয়ামী লীগের বিভিন্ন মিছিল মিটিং এগুলো তারা বাধা দেবে না। এটা যতই তারা আস্ফালন ঘটাক, এই জামাতিরা, এনসিপিরা, এখন ওদের পক্ষে জনগণ আর নামবে না।
কারণ এখন আর ওই যে শেখ হাসিনার অ্যাডমিনিস্ট্রেশনের শেষের দিকে যে বিফলতা, এটা এখন আর অজুহাত খাটবে না। কারণ গত 1-1.5 বছরে প্রায় এই ইউনূস সরকার যা করেছে, শেখ হাসিনার শাসনামলে অনেক বিফলতা ছিল, অনেক সমস্যা ছিল, তার চাইতে 1000 গুণ বেশি সমস্যা এই ইউনূস সরকার সৃষ্টি করেছে। তাই ইউনূস সরকারের কোনো আবেদন এখন আর নাই। সুতরাং যখন সেনাবাহিনী সরিয়ে নিবে, আপনার অলরেডি প্রত্যাহার হয়ে যাচ্ছে, দেখবেন যে যখন আওয়ামী লীগ শোডাউন করবে, সেই শোডাউনকে ঠেকানোর ক্ষমতা বর্তমানে এই সরকারের থাকবে না। এবং যত এই শোডাউন বাড়বে, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না এটা, এবং হলেও সেই সরকার টিকে থাকতে পারবে না। এবং বিএনপির ভিতরে কোন দল, শেখ খালেদা জিয়া মরে গেলে বা সরে গেলে কি পরিমাণ যাবে সেটাও অনুমান করতে পারেন। এবং জামাত যেহেতু একটি সন্ত্রাসী দল বলে আমি মনে করি, স্বাধীনতা বিরোধী, তারা যত কথাই বলো স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ বা স্বাধীনতা বিরোধী আর খাবে না। সবকিছু মিলে আওয়ামী লীগের সামনে নির্বাচনে আসাটাকে আন্তর্জাতিক মহল আরো বেশি যৌক্তিক মনে করবে। এই নির্বাচন সামনে যদি যাই বললাম আপনাকে, আওয়ামী লীগ যদি গুছিয়ে একটি নির্বাচন প্যানেল দেয় এবং সেখানে যদি তারা নির্বাচনে যেতে পারে তো ভালো, যদি নিতে না পারে তাহলে যেটা হবে, যেই সরকারই গঠিত হবে, খালেদা জিয়া যদি শেষ পর্যন্ত পুরো টার্ম না থাকতে পারেন, এবং থাকার সম্ভাবনা ওনার আল্লাহ জানেন, আল্লাহ কাউকে 100 বছর বাঁচাতে পারেন, কিন্তু ওনার যে স্বাস্থ্যের অবস্থা, উনি প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবেন বলে আমি মনে করি না। এবং সেই ক্ষেত্রে তারেক নির্ভর সরকার যদি আবার খুনাখুনি সরকারে পরিণত হয়ে যায় তাহলে তো বিপদ। কিন্তু বর্তমানে এত বছর পরে এসে তারা যদি খুনাখুনি সরকারে পরিণত হয় এবং জামাত যদি জঙ্গিগিরি করা শুরু করে, তাহলে আওয়ামী লীগ কিন্তু বিরোধী শক্তি হিসাবে যথেষ্ট শক্তিশালী দল, সারা জীবন তারা প্রমাণ করেছে, এবং তখন ওই সরকার পুরো টার্ম থাকতে পারবে বলে মনে করি না। তাই বর্তমানে যে আপনার আর্মি, তারা চাচ্ছে, বিশেষ করে ওয়াকার তো চাচ্ছেন যে একটা অল ইনক্লুসিভ নির্বাচন হোক, অল ইনক্লুসিভ নির্বাচন, ফেস সেভিং, অ্যাটলিস্ট ফেস সেভিং অল ইনক্লুসিভ নির্বাচন যদি না হয়, তাহলে যদি নির্বাচন হয়েও যায় এবং যদি সরকার গঠিত হয়, বর্তমান সরকার ওয়াকার যে 1-11 নয়, এটা ওয়াকার আর বলতে পারবেন না। ওয়াকার বাংলাদেশে থাকবেন না, উনি মইনুর মতো দেশ ছেড়ে চলে যাবেন। অর্থাৎ সেটা উনি চান না। উনি চান অল ইনক্লুসিভ নির্বাচন হোক, এবং আলটিমেটলি যত কথাই বলুক, এই অল ইনক্লুসিভ নির্বাচনের পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্যই এই সেনাবাহিনী প্রত্যাহার হচ্ছে। এবং সেনাবাহিনী প্রত্যাহারের পরে আওয়ামী লীগের আন্দোলন জোরদার হবে, নির্বাচনে যেতে চাই দাবি বেড়ে যাবে, এবং সেই ক্ষেত্রে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে পারবো বলে আমি মনে করি। আপনার অনেকেই আমাকে মেসেজ করে, ফোন করে, গত 2 দিনে কম করে আমি 1000 ফোন কল এবং মেসেজ রিসিভ করেছি, যারা জিজ্ঞেস করছেন যে ভাই 13 তারিখের এটা কি সফল হবে কিনা, বা ভাই এটা কি আসলে ঘটবে কিনা, বা এটা কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই, কোনো দিক নির্দেশনা নাই, কিভাবে কি করবো। আমি আপনাদের সকলকে বলবো যে আপনাদের মতো আমরাও দেখেছি, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পেজ এবং বাংলাদেশ আওয়ামী লীগের পোস্টার এসেছে 13 তারিখে লকডাউনের যে ঘোষণা আছে সেটার ব্যাপারে, সেটা সফল করার জন্য বলা হচ্ছে। ইউটিউব টক শোতে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ এসে বলে যাচ্ছেন যে কিভাবে কি করতে হবে বা লকডাউন কিভাবে হবে, এবং 13 তারিখ লকডাউন হবে সে বিষয়ে বলছেন ওনারা। কারণ আমার আপনাদের এই কথা শোনার পরে, মেসেজগুলো পাওয়ার পরে, গত 2 দিনে আমি বিভিন্ন জায়গায় অনেকগুলো, ঢাকা শহর অনেকগুলো ওয়ার্ড কমিশনার, তারপর নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, তারপর আপনার এদিকে চট্টগ্রাম, এদিকে অনেকের সাথে কথা বলেছি, অনেক জেলা পর্যায়ের নেতা, তারপর ওয়ার্ডের নেতা, এদের সাথে কথা বলেছি, সভাপতি, সেক্রেটারি, যারা যেখানে পেয়েছি সবাই বলতেছে তারা কিছুই পায়নি। তাহলে এখন আমি এই জন্য আমি চিন্তা করছি যে আসলে আপনাদের কি বলবো, যে ওনারাও এখন বুঝতে পারতেছেন না। এখন ঘটনা হচ্ছে যে আপনার যদি সারা বাংলাদেশের শুধু আওয়ামী লীগের যে কমিটিগুলো আছে, এই কমিটিগুলো থেকে প্রতিটা কমিটি থেকে যদি 5 জনও যায়, তাতেও মনে হয় 2 থেকে 5 লাখ লোক হয়ে যায় ঢাকায়, এটা বিধ্বংসী অবস্থা হইতে পারে। কিন্তু লকডাউনটাতে আমার মনে হয় না এখন পর্যন্ত বলেছে যে আপনারা সবাই ঢাকায় আসেন, ঢাকাতে করতে হবে না, এটা ঢাকা লকডাউন দিয়েছে সম্ভবত, লকডাউন টু ঢাকা। তাহলে ঢাকা লকডাউন হইতে হলে কথা হচ্ছে যে লকডাউন, বা এটার আরেকটা শব্দ হয়তো হইতে পারে অবরোধ, সেটা হচ্ছে যে আপনার রাজপথ, রেলপথ, নৌপথ, 3টার অবরোধ হলে ঢাকা শহর কলাপস হয়ে যায়। আর হচ্ছে যে এরপরে ঢাকার ভেতরে স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স কোম্পানি, এগুলো সব বন্ধ করতে হবে বা কাম করতে পারবে না, এই পরিস্থিতি সৃষ্টি করতে হবে। তাহলে এই পরিস্থিতি যদি আমরা সৃষ্টি করতে যাই, তাহলে কি করা যেতে পারে? এইদিকে দেখেন আজকে 3 দিন ধরে বলছে যে মানে সেনাবাহিনী 50% উঠে যাবে, তার মানে আজকে সকাল থেকে উঠে যাওয়ার কথা। এইটার কোনো 100% গ্যারান্টি বলতে পারছে না, কারণ যেহেতু আইএসপিআর এখনো কোনো বিজ্ঞপ্তি দেয়নি। গতকাল না জানি গত পরশু যে সেনাবাহিনী যে প্রেস ব্রিফিং দিয়েছে, সেখানে এই বিষয়ে কোনো কথাই উচ্চারণ করে, কিন্তু প্রতিটা পত্রিকাতে আছে। পত্রিকাতে এই খবরটা আসার কারণে এটা 50-50 চান্স। পত্রিকাতে এমন আছে ডিজিএফআই, এনএসআই বা সরকার নিজেরা অতি উৎসাহী হয়ে এটা দিয়েছেন, মানে এটা করে যেহেতু আওয়ামী লীগের নামান যায় কিনা দেখেন, কিছু ধরা যায় কিনা, অথবা আপনার হইতে পারে যে এটা সত্যিই উঠছে, কোনটা, এটা 50-50। এই যখন অবস্থা, তখন আপনারা কিভাবে কি করবেন? আমি বলি সেফটি ফার্স্ট। আপনারা এখনো সময় আছে, 12 তারিখ পর্যন্ত একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, দেখেন। এত বেশি উতলা হয়ে লাভ নেই, কারণ আপনারা লকডাউন দিতে যাই এখন সারা বাংলাদেশ থেকে আপনারা ওই যে 2-4 জন 50 জন যাবেন, যাইয়া ওখানে বহুত কিছু করে ফেলুন, এরকম মনে হয় না কিছু হবে। ছোট ছোট ঝটিকা মিছিল যারা করতেছেন, এটা কিন্তু সরকারের উপর একটা বিশাল চাপ। যে মিছিলগুলো যে হচ্ছে, মানে আওয়ামী লীগ যে বেঁচে আছে, আওয়ামী লীগ যে আছে, এটা জানান দিচ্ছে কিন্তু ছোট 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 2-4-5 জন 10 জনের এই মিছিলগুলো, এগুলো কিন্তু বিশাল ইফেক্ট তৈরি করে। আর এইসব মিছিলের কারণেই এখন কিন্তু বহির্বিশ্ব জানে যে না, ওরা যেন বলছে আওয়ামী লীগ হাওয়ায় মিলে গেছে, আওয়ামী লীগ তো হাওয়ায় মিলে না, এটা তো বিশাল জিনিস হয়ে গেছে। ওদের মিছিল প্রতিদিন হয়, কারণ আপনার
ইউরোপ আমেরিকাতে এই 10-15-20 জনের একটা প্রতিবাদ কিন্তু ওরা বিশাল ভাবে দেখে, ওরা মনে করে যে এটা জনগণের ইম্প্যাক্ট করতেছে। সুতরাং এই মিছিলগুলো হচ্ছে যে এখন জাতীয় বীর আপনারা ভাই, আপনারা যা করতেছেন সিরিয়াসলি আপনার জাতীয় বীর। আপনাদের এই মিছিলটাও কিন্তু আওয়ামী লীগের জন্য এখন 99% আপনার অ্যান্টিবায়োটিক ওষুধের মতো কাজ করতেছে। ওয়ার্ল্ড মিডিয়াতে এটা অ্যান্টিবায়োটিক ওষুধ হিসেবে কাজ করতেছে না, আওয়ামী লীগ আছে। তাহলে এখন ধরেন এই লকডাউন বা অবরোধ আমরা কিভাবে সফল করতে পারি, বেশ কিছু পন্থা আছে। তার মানে আপনারা যাই ভাঙবেন যাই করবেন সবই নিউজ হবে, সবই বেনিফিট হবে, যে আওয়ামী লীগ আছে দেখাই দিন। এখন বলতেছে যে না, দেখেন আপনার যে রিজভী সাহেব 17 বছর উনি পুলিশ ধরবে এই জন্য আওয়ামী লীগ বলতেছে যে বিএনপির অফিসের ভিতরে বসে ছিলেন না, একা একা হরতাল করছেন না, রাস্তার উপর থেকে এইসব ভিডিও আপনারা এখনো ছাড়েন না। দৌড় সালাউদ্দিনের কথা মনে আছে, দৌড় দিছিল যে, এগুলো মনে নেই? তাহলে এগুলো যদি মনে থাকে তাহলে বুঝেন ওরা বিরোধী দল কি করছিল ওই সময়কার, এখন আমরা কি করতে হবে। অনেক ভিডিও দেখবেন জামাতের অনেক নেতা বলছে যে ওরা মোবাইল নেওয়া যাইতো না, ক্লিন মোবাইল নেওয়া যাইতো, বা কোনো মোবাইলই থাকতো না, বাটন ফোন ছাড়া কোনো ফোনই থাকতো না আমাদের কাছে। ওই ভিডিও করার জন্য সিমলেস একটা ফোন দিয়ে ভিডিও করে পরে এসা ছাড়তো। এটা কিন্তু টেকনিক তাদের এইসব ভিডিওগুলো অনেক ঘুরতেছে, আপনি দেখতে পারবেন। এগুলো দেখলে বুঝবেন যে একটা আন্দোলন কিভাবে দাঁড়া করানো যায়, একটা লকডাউন ডাকলে কিভাবে করা যায়। তারা লকডাউন যেটা আওয়ামী লীগ ডেকে বসছে এবং ডেকে ফেলছে, এখনো হয়তো অনেক জায়গায় যোগাযোগ নাই, সেটা হয়তো আগামী 10-11 তারিখ ভিতরে সবার সাথে সবার যোগাযোগ হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনার এখন কি লক্ষ লক্ষ লোক ঢাকায় ঢুকবে, নাকি যে যেখানে আছে সেখান থেকে ঢাকা লকডাউন করে দিবে, ঢাকাকে চতুর্দিক থেকে ঘেরাও করে লক করে দিবে যে ঢুকবেও না, কিছু বাইর হবে না। তাহলে ওই যে বললাম আপনাদের রেলপথ, নৌপথ, রাজপথ, মানে যোগাযোগ ব্যবস্থা, টোটাল যোগাযোগ ব্যবস্থা, ঢাকা শহরের ভিতরে ইন্টারনেট ব্যবস্থা, এগুলো যদি করা যায় লকডাউন সফল। আপনার একটু টেকনিক হইলে ওই বড় মিছিল করে আবার করার চেয়ে এইটা করে দিলেও হয়ে যায়। আর মিছিল তো করবেন যার যেখানে সামর্থ্য আছে, 10 জন আছে, 5 জন আছে, একজন এলে একজনই মিছিল করেন, নো টেনশন, একজন এলে একজন, অসুবিধা কোনো সমস্যা নেই। সুতরাং এগুলা হইতে হবে। তা আমার কাছে আপাতত যা ছিল তার মধ্যে হচ্ছে যে আমিও এখনো যে কিভাবে কি হবে এটা এখনো আমি জানি না, বা হয়তো এখনো জানানো হয়নি, এটা সেন্ট্রাল লিডারদের বিষয়, যে যেহেতু ভাইস্ট হয়ে যায় এই জন্য। আর আপনারা অনেকে বলেন যে ভাই আপনারা ওখান থেকে বসে বসে লম্বা লম্বা কথা বলেন, আপনারা রাস্তায় নামেন না কেন, দেশে আসেন কথা বলেন। ভাই আমাদের বয়স হয়ে গেছে, আপনাদের বয়সে আমরাও করছিলাম, এখন বয়স হয়েছে হয়তো বাইরে আছি, কিন্তু আপনারা হচ্ছেন যে জাতীয় বীর, আমরা না। আমরা হয়তো আপনারা করেন বা আপনারা কি করতেছেন না করতেছেন এগুলো নিয়ে হয়তো আলোচনা করি, যাতে যেহেতু রেডিও, পেপার, পত্রিকা কোথাও আমাদের নিউজ দেয় না, তাই আমরা চাই যে আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এইসব কাহিনীগুলো বলার কারণে হয়তো 20টা লোক শুনে, আর এই 20টা লোকের মাথায় হিট করে যে এটা এরকম একটা কিছু হচ্ছে, সে যে আরো 20 জনের সাথে আলোচনা করে। আমরা সহযোগিতা করছি আপনাদেরকে, বাইরে থেকে হচ্ছে এইসব ইনফরমেশন বা কিভাবে কি হয় এগুলো বলতেছি। আমরা আপনাদের সহযোগী শক্তি। আপনার গত জুলাই আগস্টে এই ইউটিউব ইনফ্লুয়েন্সাররা কি করেছিল সেটা যদি একটু চিন্তা করেন তাহলে বুঝে যাবেন যে আমরা যারা এখন বাইরে থেকে বলছি বা করছি তারা কিন্তু আপনাদেরকে। সম্মানিত দর্শক, আমাদের দেশের কি একটা অবস্থা হয়ে গেছে। আপনি কি প্রতিদিন দেশের খবর জানতে চান? তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নিজেদের মন্তব্য ভিডিওর পিন কমেন্টে বলে আসতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর বেশি কথা না বাড়িয়ে আজকের যে মূল টপিকটা সেটা আমরা চলে যাই। তো চলুন স্ক্রিনের উপর ভিডিওটা দেখে নিই।